হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4 আর পার্ট 5 একসাথে আলোচনা করব। তো প্রথমেই আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কে একটু বলে নিই। তোমাদের টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন দেওয়া হয়েছে 5টা। তোমরা শিক্ষা পোর্টালে দেখতে পাবে তোমাদের জন্য টোটাল 5টা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন আপলোড হয়েছে। মানে বাংলার জন্য 5টা, ইংরেজির জন্য 5টা, এইভাবে 5টা করে আপলোড হয়েছে। ঠিক আছে? তো 3টে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন ছিল গত বছরের, মানে 2020 সালের। আর 2টো মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন হচ্ছে 2021 সালের। তাহলে 3 আর 2 এর 5 হচ্ছে। এবার কি হয়েছে গল্পটা না, 2020 সালের কোয়েশ্চেনই কিন্তু এবছরও কোনো স্কুলে দিয়ে দিয়েছে। আর 2021 সালের কোয়েশ্চেন যেসব স্কুলে 2020 সালের কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে, সেই সব স্কুলে 2021 সালের এই 2টো কোয়েশ্চেন এখন দিচ্ছে। মানে একটা পাবলিশ হয়েছে, দেখতে পাবে শিক্ষা পোর্টালে জুলাই মাসে, আর একটা আগস্ট মাসে। এই 2টো কিন্তু আপলোড হয়েছে। তো কোনো স্কুলে আবার এই 5টার মধ্যে একটাও না দিয়ে এখন নতুন করে এই 2021 সালের 2টো মডেল অ্যাক্টিভিটি টাস্কেরই কোশ্চেন দেওয়া হচ্ছে। মানে 2020 সালেরগুলো বাদ দিয়ে 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন দেওয়া হচ্ছে। তো আমি আমার চ্যানেলে এই 3 আর এই 2 এই 5টা কোশ্চেনের কিন্তু উত্তর আমি আপলোড করে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশনে এই 3টে পার্টেরই লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে আমি পার্ট 4 আর পার্ট 5 নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? কারো যদি আমি যে ভিডিওর প্রশ্নগুলো আলোচনা করছি এইগুলোর সাথে যদি না মেলে, তাহলে তোমরা কি করবে না, পুরাতন আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো তোমরা অবশ্যই দেখে নিও। এই 3টে আর এই 2টো, এই 5টা পার্টের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কোশ্চেনের সঙ্গে মিলে যাবে। তো চলো, এবার আমি কথা না বাড়িয়ে এই 4 নম্বর আর 5 নম্বর, মানে 2021 সালের জুলাই মাসে আর আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেইগুলো আলোচনা করব। আগে আমি আগস্ট মাসটা আলোচনা করব, তারপরে জুলাই মাসটা আলোচনা করব। এবার ধরো কারো আগস্ট মাসটা মিলছে, জুলাই মাসটা মিলছে না, তাহলে অবশ্যই আগস্ট মাসটা দেখে নাও। আর ধরো কারো জুলাই মাসটা মিলছে, আগস্ট মাসটা মিলছে না, তখন তোমরা কেটে দেখে নাও ভিডিওটা। তো চলো প্রথমে আমরা আগস্ট মাসটা শুরু করি। একের কি বলেছে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো 1.1 বলেছে দেখো, ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো সাতপুরা, না ভোজ, না কিলিমাঞ্জারো, না হিমালয়। সঠিক উত্তর হচ্ছে হিমালয়। ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত, আর ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়। বুঝতে পেরেছো? তো তোমরা উত্তরগুলো পুরো বাক্যে লিখবে। দেখো তোমরা উত্তরগুলো এইভাবে লিখবে। 1.1 ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো হিমালয়। ঠিক আছে? তারপরে দেখো 1.2 কি বলেছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। কয়েকটা বলেছে দেখো, নদীর উচ্চ প্রবাহ, ভূমির ঢাল কম। দেখো নদীর উচ্চ প্রবাহে কি ভূমির ঢাল কম হয়? কম হয় না, ভূমির ঢাল বেশি হয়। কারণ কোনো একটা নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হবে, মানে পর্বত থেকে সৃষ্টি হবে ধরো, তখন পর্বত থেকে আসার মুহূর্তে তার ভূমির ঢালটা কি হবে? উঁচু হবে, মানে একদম খাড়া থেকে নামবে, তাই ভূমির ঢাল কম হয়। এটা ভুল, ভূমির ঢাল বেশি হতো। তারপর ক্ষয়টা বলেছে দেখো, নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান কাজ ক্ষয়। এটা কিন্তু ঠিক। কেন ঠিক? কারণ পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে থেকে যখন নদী আসে তখন তো নদী ক্ষয় পেতে পেতে আসে, কারণ ভূমির ঢালটা বেশি থাকে। আর গয়ে বলেছে দেখো, নদীর নিম্ন প্রবাহ, ভূমির ঢাল বেশি। এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ নদীর নিম্ন প্রবাহে মানে একদম প্রায় সমতল বলতে পারো, এই জায়গায় কি ভূমির ঢাল বেশি নাকি? ভূমির ঢাল বেশি নয়, ভূমির ঢাল এখানে কম। তারপর ঘয়টা বলেছে, নদীর নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ বহন। এটা ভুল। কেন ভুল? নদীর নিম্ন প্রবাহে যখন প্রায় সমতলভাবে যাবে নদী, তখন তার কাজ বহন নয়, তখন তার কাজ হচ্ছে সঞ্চয় করা। নদীর উচ্চ প্রবাহে ক্ষয় কাজ হয়, মধ্য প্রবাহে নদীর বহন কাজ হয়, আর নিম্ন প্রবাহে কি হয়? সঞ্চয় কাজ হয়। এগুলো তোমাদের নদীর ক্ষয় কাজ, সঞ্চয় কাজ, বহন কাজে আছে। এবার 1.3 কি বলেছে দেখো, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো কর্কটক্রান্তি রেখা, না মকরক্রান্তি রেখা,
না মূল মধ্যরেখা, না বিষুবরেখা? সঠিক উত্তর হচ্ছে বিষুবরেখা। তো এটার উত্তর তোমাদেরকে আমি ম্যাপের সাহায্যে দেখাচ্ছি। দেখো, তো এটা তোমাদের টেক্সট বইয়ে 102 নম্বর পেজ। তো দেখো 102 নম্বর পেজের এই ছবিটা কিন্তু আফ্রিকা মহাদেশের ছবি। তো এই পুরো আফ্রিকা মহাদেশের এই মাঝখান দিয়ে গেছে দেখো নিরক্ষরেখা, ঠিক আছে? তো এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে কিন্তু বিষুবরেখা, তাই আমি সঠিক উত্তর করলাম বিষুবরেখা। আফ্রিকা এমন একটি দেশ যে দেশের উপর দিয়ে দেখো মকরকান্তি রেখাও গেছে, নিরক্ষরেখাও গেছে, কর্কটকান্তি রেখাও গেছে, আবার মূল মধ্যরেখাও গেছে। এরকম আর কোনো দেশে কিন্তু নেই, এটাও তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো বুঝতে পারলে যে নিরক্ষরেখাটা আফ্রিকাকে দুটো ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। ওকে, তারপরে আমরা দুয়ের গুলো দেখবো। দুয়ের কি বলেছে দেখো, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2.1 কি বলেছে, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। এটা কিন্তু সঠিক। তো এটার উত্তর তোমাদেরকে আমি তোমাদের টেক্সট বই থেকে দেখাচ্ছি। দেখো, তো এটা হচ্ছে 40 নম্বর পেজ, একদম নিচে লেখা আছে দেখো, নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুরের মালভূমি এই ধরনের, মানে বুঝতে পারছো ছোটনাগপুরের মালভূমি তাহলে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। ওকে, তো তোমরা উত্তরগুলো লেখার সময় পুরো বাক্যে লিখবে, মানে 2-এ 2.1 দেবে, দিয়ে এই লাইনটা পুরো লিখবে, দিয়ে লিখে দেবে ঠিক। বুঝতে পেরেছো? তারপর 2.2 কি বলেছে দেখো, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। এটাও ঠিক। তো এটারও উত্তর তোমাদেরকে আমি তোমাদের টেক্সট বই থেকে দেখাচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে 63 নম্বর পেজ। তো এই পেজে লেখা আছে দেখো, জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তো এটাই তোমাদের সত্য মিথ্যাতে দেওয়া আছে। কি দেওয়া ছিল, শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে বেশি সময় লাগে। তো এখানে সময় লাগে কথার অর্থ হচ্ছে বেশি সময় লাগে। কি করে বুঝলাম, আগের লাইনটা দেখে বুঝলাম যে এটা বেশি সময় লাগে। দেখো আগের লাইনটা বলেছে উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে তাহলে বেশি সময় লাগে। এখানে তাড়াতাড়ি হচ্ছে আর এখানে সময়টা বেশি নিচ্ছে। বুঝতে পেরেছো? তো চলো এবার আমরা পরের প্রশ্নে আসছি। দেখো এবার দেখো 2.3 কি বলেছে, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। এটাও কিন্তু ঠিক। তো তোমরা পুরো বাক্য লিখবে, দিয়ে তীরচিহ্ন দিয়ে লিখে দেবে ঠিক। তো এটাও তোমাদের টেক্সট বইয়ে আছে, দেখবে টেক্সট বইয়ে লেখা আছে যে আফ্রিকার একই সময়ে উত্তর আফ্রিকায় আর দক্ষিণ আফ্রিকায় আলাদা জলবায়ু দেখা যায় কেন। এটার অর্থ যখন উত্তর আফ্রিকায় গ্রীষ্মকাল হবে তখন দক্ষিণ আফ্রিকায় শীতকাল হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা 3-এর দাগেরগুলো দেখব। 3-এর দাগে বলেছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বলেছে সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। তো আমরা এবার এটা সঠিক উত্তর তোমাদের টেক্সট বই থেকে দেখাবো। তো এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের 44 নম্বর পেজ। তো 44 নম্বর পেজে দেখো এখানে এই দুটো পয়েন্ট তোমরা লিখবে। খাতার মধ্যে 3.1 দেবে, দিয়ে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট লিখবে। কি লিখবে দেখো, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 2 নম্বর দিয়ে লিখবে, পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। তো তোমরা এই দুটো পয়েন্ট কিন্তু লিখে দেবে। তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো দেখো 3.2 কি বলেছে, মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো, প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। তো আমরা এবার এইটা সঠিক উত্তর তোমাদের টেক্সট বই থেকে দেখাবো। দেখো তো এটা হচ্ছে তোমাদের বইয়ের 64 নম্বর পেজ। তো তোমাদের কিন্তু আমি যেগুলো মার্কিং করেছি সেগুলোই লিখতে হবে। কি লিখবে, মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। তারপর এখানে লিখবে, এঁটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে। তারপর লিখবে, দোআঁশ মাটিতে বালি আর কাদার ভাগ সমান সমান থাকে, জল বাতাস ও অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে। তো তোমরা এইটাকে আমি যেভাবে লিখেছি সেইভাবে পয়েন্ট করেও করতে পারো, বা তোমরা এটাও লিখতে পারো। দেখো আমি পয়েন্ট করে লিখেছি। কি লিখেছি দেখো, মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর দিয়েছি বেলে মাটি, দিয়ে বেলে মাটির
দুটো বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। দেখো এই মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। তারপর দেখো 2 নম্বরটা, এঁটেল মাটি, এই দানা সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে। তারপর দেখো দোআঁশ মাটি, এই মাটিতে বালি আর কাদার ভাগ সমান থাকে। তো তোমাদের টেক্সট বই থেকে আমি লিখেছি, জাস্ট এগুলো পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। বুঝতে পেরেছো? এবার আমরা নেক্সট প্রশ্নে আসবো। দেখো তো দেখো 4 প্রশ্নটা কি বলেছে, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। তো এটা সঠিক উত্তর আমি তোমাদের টেক্সট বই থেকে দেখাচ্ছি। দেখো তো দেখো এটা হচ্ছে তোমাদের 109 নম্বর পেজ। তো 109 নম্বর পেজের আমি যতটুকু বলবো ততটুকুই তোমরা লিখবে। প্রথমেই তোমরা এই নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য জায়গায় লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। কি লিখবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ দিয়ে এই কথাগুলো লিখে দেবে। কি লিখবে? নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম, মোট বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেমি, সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজাউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। প্রথমে কি লিখবে বললাম? প্রথমেই লিখবে এই কথাটা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। তারপরে যেটা আছে সেটা আমি লিখে দিয়েছি। তারপরের পেজে দেখো 110 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। তোমরা এই জায়গায় লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ দিয়ে এখান থেকে এটুকু পুরোটা লিখে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? কি লিখবে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ দিয়ে লিখবে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে, পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এই সব ফলের বাগান খুব চোখে পড়ে। ঠিক আছে? তো তোমাদের এতটাই কিন্তু লিখতে হবে। একেরটা কি বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে দেখো 1.1 বলেছে সূর্যের উত্তরায়ণের সময়কাল। এখানে 4টে অপশন দেওয়া আছে, এই 4টের মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে 1.2 দেখো 4টে অপশন দেওয়া আছে, যেটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। আবার 1.3 দেখো 4টে অপশন দেওয়া আছে, যেটা ঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। তো 1.1 সূর্যের উত্তরায়ণের সময়কাল হচ্ছে, দেখো এখানে লিখেছি আমি 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত। ঠিক আছে? তো অপশন গটা হচ্ছে সঠিক উত্তর। তো লিখেছি আমরা সূর্যের উত্তরায়ণের সময়কাল 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। ওকে। তারপরে 1.2 কি বলেছে, দেখো কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুর চাপ বেশি হয়, বায়ুর চাপের পার্থক্য বেশি হয়, না বায়ুর চাপ কম হয়, না বায়ুর চাপের পার্থক্য কম হয়। সঠিক উত্তর হচ্ছে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। তো আমি এখানে লিখেছি, দেখো কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। তো তোমরা এইভাবে লিখবে, দিয়ে তলায় দাগ দিয়ে দেবে। তারপরে দেখো 1.3 কি বলেছে, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো। ক বলেছে খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্যতা, খ বলেছে স্বল্প জনঘনত্ব, গ বলেছে দেখো উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম, ঘ হচ্ছে দেখো সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান। তো সঠিক উত্তর হচ্ছে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম। দেখো আমি লিখেছি টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম কারণ হলো উন্নতি প্রযুক্তি ও দক্ষ শ্রম। ঠিক আছে? উন্নত প্রযুক্তি লিখবে, উন্নতি লিখেছি আমি, উন্নত প্রযুক্ত ও দক্ষ শ্রম। তারপরে দেখো 2 দাগে কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.1 কি বলেছে, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কমতে থাকে। এখানে কমতে থাকে লিখবে। তারপর দেখো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। এখানে বেড়ে যায় লিখবে। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো লেনা, তো এখানে লেনা লিখবে। তো দেখো আমি এখানে খাতার মধ্যে লিখেছি, দেখো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কমতে থাকে। তারপরে দেখো আমি এখানে লিখেছি 2.2 বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। তারপর দেখো লিখেছি এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো লেনা। তো আমরা 3টে উত্তরই দেখে নিলাম কিভাবে তোমাদের লিখতে হবে। এরপরে আমরা
আসবো 3-এর দাগে। দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বলেছে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন বলা হয়। তো এটার উত্তর আমি দেখবো। দেখো 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। কেন বলা হয় দেখো, 21শে জুন পৃথিবীর নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার সেটা কত ডিগ্রি, দেখো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এর উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। তাই 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়। ঠিক আছে, তো তোমাদের এটুকুই লিখতে হবে। এরপরে আমরা নেক্সট প্রশ্নে আসবো। কি বলেছে দেখো, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্যে কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রিত করে তা ব্যাখ্যা করো। তো আমরা এবার এটা সঠিক উত্তর দেখব। তো এটার জন্য তোমাদের লিখতে হবে এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে হবে। ঠিক আছে, দেখো লিখবে বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বের পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায় আর বায়ুর ঘনত্ব কি হয়, কমে যায়। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অনুসংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। তো তোমাদের এতটুকুই লিখতে হবে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, 4-এর দাগে কি বলেছে দেখো, এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। তো কি কি জলবায়ু সম্পর্কে বলেছে দেখো, নিরক্ষীয় আর উষ্ণ মরু জলবায়ু। দেখো এখানে উত্তরটা আমি লিখেছি। 4-এর দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে ও এখানে বার্ষিক বৃষ্টিপাত এর পরিমাণ 200 থেকে 250 সেমি। এত বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজাউড, আয়রন উড, সেগুন, রবার, সিনকোনা, আবলুস ইত্যাদি। তারপরে দেখো উষ্ণ মরু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ। কি লিখেছি আমি দেখো, উষ্ণ মরু অঞ্চলে উষ্ণতা খুব বেশি থাকে ও বৃষ্টিপাত খুব কম হয়, তাই এখানে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। ঠিক আছে, তো তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।